সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে এই টোটাল লাইভ সেশনটা। এইখানে বেশ কয়েকটা প্রশ্নের আমাদের অ্যান্সার আসবে, যেরকম আমি তোমাদের সামনে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্স আমি চেক করতেছি। এবং সেকেন্ড অফ অল আমাদের বেশ কয়েকটা প্রশ্নের এখানে অ্যান্সার হবে যে মেডিকেল সেকেন্ড টাইমার যারা প্রার্থী আছো তাদের ক্ষেত্রে আমাদের জিকে ইন্টারন্যাশনাল মানে অ্যাডভান্স প্রিপারেশনের ক্ষেত্রে এখানে নর্মাল ক্যাটাগরির স্টুডেন্ট আমি প্রথমত বাদ দিলাম। এখানে যে 1% স্টুডেন্ট আছো মেডিকেল সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবা, মানে যাদের একদম টার্গেটই মেডিকেলের প্রস্তুতি, অর্থাৎ আমাদের মেডিকেল ফার্স্ট টাইমার যদি এরকম হয়ে থাকো যে এইচএসসি পরীক্ষার মধ্যে তুমি ভিডিওটা দেখতেছো বা এইচএসসি পরীক্ষা বা প্রায় মাঝে বা এইচএসসি পরীক্ষা প্রায় শেষের দিকে তুমি যদি এই ভিডিওটা দেখো তারপরেও কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি ওই ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো যে ক্যাটাগরির স্টুডেন্টরা তুমি কনফিডেন্ট এনাফ এবং তোমার প্রিপারেশনটা মোটামুটিভাবে আছে এবং তুমি একবার হইলেও মিনিমাম একবার হইলেও মেডিকেলের একবার রাউন্ড দিয়ে আসছো, মেডিকেলের প্রস্তুতিটা একবার রাউন্ড দিয়ে আসছো, অর্থাৎ তুমি বেসিক জিনিসগুলো জানো, কিভাবে কি করা লাগবে ওগুলো জানো, কিভাবে কি পড়া লাগবে বেসিক থেকে শুরু করে তুমি একবার রাউন্ড দিয়ে আসছো এবং তুমি পরবর্তী তোমার স্ট্র্যাটেজি এবং পরবর্তী তোমার নলেজটা আপগ্রেড করতে যাচ্ছ, ওই পজিশনে যদি থাকো তাহলে টোটালি হচ্ছে তোমার জন্য এই ভিডিওটা। আর টোটাল তোমার এই ভিডিওর মধ্যে আমি বেশ কয়েকটা স্ট্র্যাটেজিক্যাল কথাবার্তা বলবো। ওই স্ট্র্যাটেজিক্যাল কথাবার্তার মধ্যে তুমি দেখো যেগুলো তোমার মাইন্ডসেটের সাথে মিলে যায় ওগুলো তুমি খাটাবা, আর যেগুলো তোমার মাইন্ডসেটের সাথে মিলবে না ওগুলো তোমার খাটানোর কোনো প্রয়োজন নাই। আমি সরাসরি তাহলে ভাইয়া আসল কথাবার্তায় চলে আসি। যেমন তোমার ফার্স্ট অফ অল যে আমাদের কথাটা জিকে ইন্টারন্যাশনালে যে টপিকটা আসে, আমি জিকে ইন্টারন্যাশনালের টপিকটা আমাদের প্রথমত ভাইয়া যে মেডিকেলে আমাদের এবার ইন্টারন্যাশনাল থাকবে কিনা এটার চান্স প্রায় 80% জিকে ইন্টারন্যাশনাল থাকবে কিনা। আর ইন্টারন্যাশনাল থাকলেও প্রথমত এটা মাথায় রাখতে হবে যে জিকে ইন্টারন্যাশনাল টপিকটা শুধুমাত্র কিন্তু ভাইয়া দেখো বিগত বছরের প্রশ্নতে যদি তুমি একটু খেয়াল করো যে রিসেন্ট ইস্যু নিয়ে কোশ্চেন আসছে বা বেসিক ইস্যুগুলো নিয়ে কোশ্চেন আসছে। সো বেসিক ইস্যু এবং রিসেন্ট ইস্যুর যে কোশ্চেনগুলো ওই ইস্যুগুলো আমরা ফোকাস ওই সেগুলো আমরা ফোকাস করব। বাট আপাতত এটা মাথায় রাখবো যে তোমার আপাতত এটা মাথায় রাখবো যে জিকে ইন্টারন্যাশনাল আসলে গ্রসলি কিভাবে প্রিপারেশন নেওয়া যায়। আমার সামনে 5 মাস বা 4 মাস সময় আছে, আমি এজ এ সেকেন্ড টাইমার হিসেবে অ্যাডভান্স প্রিপারেশনের জন্য কিভাবে গ্রসলি ওভারঅল একটা প্রিপারেশন নেওয়া যায়। ওভারঅল প্রিপারেশনের জন্য তুমি জাস্ট সিম্পলি যে কোনো একটা জিকে বই নিবা, যে কোনো একটা জিকে ইন্টারন্যাশনালের বই নিবা। ওই ইন্টারন্যাশনালের বই থেকে বিগত বছরে আসা ঢাকা ভার্সিটির প্রশ্ন জাস্ট মাথায় রাখবা, ঢাকা ভার্সিটির প্রশ্ন বিগত বছরে আসা। ঢাকা ভার্সিটিতে প্রতি বছরই তোমার ইন্টারন্যাশনাল থাকে, যে আমাদের অর্থাৎ বিভাগ পরিবর্তন যে ইউনিটটা আছে, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, এই ইউনিটগুলোতে বা তোমার এই ইউনিটের ক্ষেত্রেও তো ইন্টারন্যাশনাল মানে জিকে এর ক্ষেত্রে বাংলাদেশ পার্টের সাথে সাথে ইন্টারন্যাশনাল পার্ট আসে। ঢাকা ভার্সিটির প্রশ্ন, অন্যান্য ভার্সিটির প্রশ্ন, অন্য ভার্সিটি যা যা প্রশ্ন আসে, বিসিএস এর যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো শুধুমাত্র ওই প্রশ্নতে তুমি ফোকাস করবা। ইন্টারন্যাশনালে তুমি শুরুতে প্রশ্নতে ফোকাস করবা, নট ডিটেলসে ফোকাস করা আমাদের আপাতত দরকার নাই। কারণ ভাইয়া এই প্রশ্নগুলা কিন্তু ঘুরায় ফিরায় এই বিগত বছরে তোমার বোর্ডের প্রশ্ন, সরি বিগত বছরে আসা যে ভার্সিটি প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন এখান থেকে ঘুরে ফিরে আসে। তুমি ওই প্রশ্নগুলোতে যদি ফোকাস করো এবং নিচে কিছু এক্সপ্লেনেশন যদি দেখো তাহলে তুমি বুঝে যাবে যে এই প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট জিকের ক্ষেত্রে। ইন্টারন্যাশনাল টপিকগুলা তুমি যদি এইভাবে আয়ত্ত করে ফেলো, হইতে পারে এবার ইন্টারন্যাশনাল নাও থাকতে পারে, বা হইতে পারে এইবার ইন্টারন্যাশনালে 2-3টা এমসিকিউ থাকতে পারে। ওই 2-3টা এমসিকিউর জন্য তুমি মোটামুটি অনেক বড় রকমের একটা প্রিপারেশন নিবা। এই কারণেই যেন তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তোমার এটা হিউজ পরিমাণে একটা কনফিডেন্স থাকে, যে এই কনফিডেন্স যে আমি অন্যদের তুলনায় একটু হলেও বেশি পড়ে আসছি, অন্যদের তুলনায় একটু হলেও ইফিসিয়েন্টলি পড়ছি। তোমার এই কনফিডেন্সটা যেন থাকে। আর যারা ফার্স্ট টাইমার আছো তাদেরও বলে রাখি ভাইয়া, তোমার যদি একবার বাংলাদেশ পার্ট পড়া হয়ে যায় ইন্টারন্যাশনাল পার্টি থেকে তুমি সুইচ করতে পারো। এবং এই জিনিসগুলা বারবার রিপিটেশনের মাধ্যমে করতে হবে। তোমার সাধারণ জ্ঞান টপিকটাই এরকম যে তোমার বারবার রিপিটেড ওয়েতে পড়তে হবে। প্রথম কথা আমি জিকে দিয়ে শুরু করলাম কারণ এই টপিকটা অনেক মানে তোমাদের ক্ষেত্রে অনেক ঝামেলাপূর্ণ টপিক। 10 মার্কের কোশ্চেন আসবে আমাদের মেডিকেলে, 100 মার্কের মধ্যে 10 মার্ক। এই 100 মার্কের মধ্যে 10 মার্ক আমরা যেন একটা কোয়ালিফাইড ওয়েতে এবং একটা বেটার ওয়েতে আগাইতে পারি। কিভাবে আগাইতে পারি? বাংলাদেশ পার্ট বা তোমার ইন্টারন্যাশনাল পার্ট যে পার্টি থাকুক না কেন, আমাদের যে পার্টি থাকুক না কেন, আমরা আগে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব, কিসের, ভার্সিটির এবং বিসিএস এর এবং বিগত বছর আসা মেডিকেলের। এগুলো একবার সলভ করা হয়ে গেলে তারপরে দেখবা যে তুমি তোমার আর মোটামুটি প্রায় 90% পড়া হয়ে গেছে। 90% কোশ্চেন সলভ, তুমি যদি কোশ্চেনগুলো জাস্ট সলভ করো তোমার 90% পড়া হয়ে যাবে। সেম অ্যাজ ওয়েল এস তুমি যদি ইংলিশের ক্ষেত্রে আসো, ইংলিশের যে অ্যাপেক্স বইটা আছে এবং মাস্টার বইটা আছে, যে কোনো একটা বইয়ের দেখবা যে ভার্সিটিতে আসা যে প্রশ্নগুলো আছে এবং বিগত বছরে বিসিএস আসা প্রশ্নগুলো টপিক ওয়াইজ যদি তুমি ভাগ ভাগ করে পড়ো তারপরেও হবে, টপিক ওয়াইজ ভাগ না করে পড়লেও হবে। এখানে আমি কোথায় ফোকাস করতে না করতেছি,
আমি তোমাকে ধরে নাও ইংলিশের ক্ষেত্রে রুলসে ফোকাস করতে না করতেছি, আমি তাহলে সেকেন্ড পয়েন্টে এসে গেছি যে আমরা কিভাবে অ্যাডভান্স প্রিপারেশন নিব তোমার কিসের ক্ষেত্রে, মেডিকেল সেকেন্ড টাইমার অথবা ফার্স্ট টাইমের ক্ষেত্রে অ্যাডভান্স প্রিপারেশনের সেকেন্ড পয়েন্ট যেটা ইংলিশের প্রিপারেশন। এখানে ইংলিশের ক্ষেত্রেও সেম কথা, সেম রুল, যে আমাদের অ্যাডভান্স প্রিপারেশনের জন্য যত বেশি পারি তত বেশি প্র্যাকটিস করব, যত বেশি তত বেশি প্র্যাকটিস করলেই আমাদের ওই লেভেল পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারবো। তাহলে জিকে আর ইংলিশের টোটাল যে আমাদের 25 মার্ক এটা ওভারঅল ক্যারি হবে। তারপরে দিকে তারপরে দিকে ভাইয়া আসি হচ্ছে এখানে বায়োলজির ক্ষেত্রে। জিকে ইংলিশের এটা আশা করি বুঝতে পারছো, কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে পরে আমাদের জানাই দিও, আমি সলভ করার চেষ্টা করব। এখন বায়োলজির এখন তোমার বায়োলজির ক্ষেত্রে মেইন যে কথাটা আসবে যে আমাদের স্পেশালি আজমল স্যারের বইয়ের যে টপিকটা এবং বাকি যে জুলজি এবং বোটানি, বায়োলজির দুইটা সাবজেক্ট আর কি, দুইটা পেপার, প্রথম পত্র দ্বিতীয় পত্র। আমি জুলজি নিয়ে বলি, বোটানি নিয়ে পরে আসতেছি। জুলজির ক্ষেত্রে তুমি আগে নতুন বইয়ের এডিশনের বায়োলজি যেটা ছোটবেলায় পড়ছো, মানে ছোটকালে বলতে প্রথম রাউন্ডে পড়ছো, ওই প্রথম রাউন্ডের পড়াটাই তুমি আরেকবার রিভিশন দিবা। এটা তোমাকে আমি বলতেছি অ্যাজ এ সিনিয়র হিসেবে যে এই এই বইটাই আমাদের, মানে নর্মাল এই বইটাই, আজমল স্যারের বইটাই, এটাই মনে থাকে না প্রথমত। তুমি যদি একবার পড়ে থাকো এবং তুমি যদি এই ধারণায় থাকো যে একবার পড়েই হয়ে যাবে, তাহলে তুমি ভ্রান্ত ধারণায় আসো। ওই ভ্রান্ত ধারণা ভাঙার জন্য তোমাকে আমি বলতেছি ভাই বইটা আবার পড়ো, যে টপিকগুলো বাকি আছে এবং যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে ওই ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি আবার পড়ো। যে টপিকগুলো তোমার মিস হয়েছে বা যে টপিকগুলোতে তোমার মনে হয় যে এগুলোতে আরো একটু টেকনিক্যালি পড়া উচিত, যেমন ধরে নাও চ্যাপ্টার 8 এর ক্ষেত্রে আমাদের নার্ভাস সিস্টেমের যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের আরো একটু ভালো মতো পড়া উচিত। যেমন এই ছকটা দিকে দেখো, মানব দেহের হরমোন ঘটিত যে কিছু রোগ এবং লক্ষণগুলো আছে, এই ছকের কিছু টপিকগুলো আমাদের, তোমার কাছে যদি মনে হয় এটা আবার পড়া উচিত, তোমার কাছে যদি মনে হয় যে আমি যে মানে নতুন বইতে যে যে ইনফরমেশনগুলো এক্সট্রা অ্যাড করছে বা যে যে শখের যে টপিকগুলো আছে বা পার্টগুলো আছে ওগুলো যদি আবার পড়া উচিত, আমার কাছে যদি মনে হয়, মানে তোমার কাছে যদি মনে হয়, তাহলে ওই টপিকগুলো তোমার আবার পড়া উচিত। তাহলে প্রথম কথা, বায়োলজির ক্ষেত্রে বোটানি বা জুলজি যে কোনো ক্ষেত্রে তোমার যে মেইন বইটা আছে ওইটার ক্ষেত্রে ওইখানে অপরপক্ষে আমাদের বোটানি অর্থাৎ যে জীববিজ্ঞান প্রথম পত্র, ওই প্রথম পত্র পাঠের মধ্যেও আমাদের যদি মনে হয় যে মেইন বইতে আমাদের কোনো রকমের ঘাটতি আছে, ওই মেইন বইয়ের ঘাটতিটা আগে পূরণ করতে হবে। তুমি এজ এ সেকেন্ড টাইমার হও বা ফার্স্ট টাইমার হও, যে কোনো পরীক্ষার্থী হও না কেন। এখন ভাইয়া তোমার যদি ঘাটতি ফিল আপ থাকে তাহলে ভাইয়া কি করব? এখন আমার জিকে জিকে ইংলিশ গেলেও বায়োলজির ক্ষেত্রে আমার মেইন বইয়ের ঘাটতি ফিল আপ, মেইন বই আমার মোটামুটি 3-4 বার পড়া হয়ে গেছে। তখন তুমি এমন একটা টার্গেট রাখবা যে বায়োলজিতে, অর্থাৎ আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বায়োলজি, জীববিজ্ঞান এবং তোমার উদ্ভিদ বিজ্ঞান, দুইটা বইয়ের বা দুইটা পেপারের যত দিন দুনিয়ার যাবতীয় যত এমসিকিউ আছে ওগুলা তুমি সলভ করবা। এখন ভাইয়া দিন দুনিয়ার যত এমসিকিউ কই পাবো বা দিন দুনিয়ার যত এমসিকিউ কিভাবে প্র্যাকটিস করব, এই প্রশ্নের তো অ্যান্সারে যদি আমরা আসি তাহলে কি কি দাঁড়ায়? দাঁড়ায় যে তুমি বায়োলজির বই তো তোমার পড়া হয়ে গেছে, একটা বেসিক তো হয়েছে, তারপরেও না বিশ্বাস করো তোমার ম্যাক্সিমাম প্রশ্ন যখন তুমি সলভ করতে যাবা, মানে বইয়ের এমসিকিউ বা অন্যান্য এমসিকিউ, দিন দুনিয়ার যত এমসিকিউ সলভ করতে যাবা, বইয়ের ভিতরে না আরো আরো তোমার মনে হবে যে আরো ভিতরে আরেকটু পড়া লাগবে, আরো একটু জানার বিষয় আছে, আরো একটু আবছা আবছা লাগতেছে, আরো একটু যেমন তোমার এই ইয়ের ক্ষেত্রে, জুলজির ক্ষেত্রে চ্যাপ্টার 3 এর হরমোনের যে টপিকগুলো আছে, যে পাকস্থলীর বা পরিপাকতন্ত্রের যে হরমোনগুলো আছে, হরমোন সম্পর্কে আরো একটু জানা লাগবে। কিছু এমসিকিউ তুমি পারতেছো বাট পারতেছো না, আবছা আবছা লাগবে। তার জন্যই বলতেছি যে দিন দুনিয়ার যত এমসিকিউ আছে, যত এমসিকিউ তুমি প্র্যাকটিস করবা, যত তুমি পরীক্ষা দিবা, তত তোমার এখানে আরো খুদ বের হবে। অর্থাৎ পড়াশোনাতে তোমার কতটুকু ল্যাকিংস আছে, অর্থাৎ বইতে কত ল্যাকিংস আছে ওইটা বের হবে কেমনে, যে ভাই আমি কেমনে বুঝবো যে আমার এই বইতে ল্যাকিংস আছে, বা আমার যে হাসান স্যারের বইটা আছে ওই বইতে ল্যাকিংস আছে, আমি বুঝবো কেমনে? বুঝার একটাই ওয়ে, তুমি যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে এবং এমসিকিউ গুলা প্রথমে না দেখে এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করবা। আর কি রে ভাই, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যেও বারবার অ্যাড আসে। আচ্ছা একটা অফরে দিয়ে ধরো। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা পরে ফিরে আসি, এমনি মজা করলাম। পেছনে এমনি একটা ইউটিউবের একটা দিয়ে দিয়েছি কিছু, মানে ব্যাগ এমনি কালো থাকলে কেমন দেখায় তার জন্য আর কি, একটা কালো থাকলে কেমন দেখায় তার জন্য একটা ফায়ার দিয়ে রাখছি।
তোমরা যদি বলো তাহলে অন্য কিছু দিয়ে রাখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা সিরিয়াস কথায় ফিরে আসি, এমনি একটু মজা করলাম। সিরিয়াস কথা হচ্ছে যে তুমি যত বেশি পরীক্ষা দিবা, যত বেশি এমসিকিউ সলভ করবা, তত তোমার বইয়ের ভিতরে খুদগুলা তোমার আইডেন্টিফাই হবে এবং বের হবে যে এইটাতে আমার প্রবলেম বা এইটাতে আমার ল্যাকিংস ছিল। সো ওই অনুযায়ী আমার কি করা, মানে তোমার কি করা লাগবে, মানে তোমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি কথা বলতেছি, বা আমি পরীক্ষার্থী হিসেবে বসছি যে আমার কি কি করা উচিত, ওইটা নিয়ে আমি বসছি, যে তুমি হিসেবে আমি বসছি এখানে যে এই কাজগুলো করা উচিত। এই যে দেখো আমি লিখতেছি, সবকিছু লিখে লিখে আমি মানে দেখতেছি যে কি কি করা উচিত আমার। আমি যদি সেকেন্ড টাইমার হইতাম বা আমি যদি ফার্স্ট টাইমার, কিন্তু আমি অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাচ্ছি মেডিকেলের ক্ষেত্রে, কি করা উচিত। এখানে তোমার বায়োলজির ক্ষেত্রে বেশি বেশি এমসিকিউ সলভ করা উচিত, যেটা শুরুতে বলতেছিলাম যে ভাইয়া এমসিকিউ তাহলে কোথায় পাবো। দেখো তোমার একটু কষ্ট করে কয়েকটা বই কিনতে হবে। আমি সাজেস্ট করবো তোমার মেইন বই থেকে তুমি এমসিকিউ গুলো সলভ করবা। তোমার যে মেইন বইটা আছে, মেইন বই বলতে কি ভাই, আজমল স্যারের বইতে তো মাত্র 5-6টা করে এমসিকিউ এক একটা চ্যাপ্টারে, তাহলে অন্যান্য বইয়ের মানে আরো এমসিকিউ পাবো কোথায়। মেইন বইয়ের বলতে এই যে শুধু আজমল স্যারের বই না, তোমার মাজেদা ম্যাডামের বই আছে। প্রথমত আমি জুলজির ক্ষেত্রে আগে বলতেছি, মাজেদা ম্যাডামের বইতে অনেক এমসিকিউ আছে, এবং মাজেদা ম্যাডামের বইতে এমসিকিউ এর শুরুতে আগে দেখবা যে কিছু ছোট ছোট তথ্যাবলী দেওয়া আছে। ওগুলা যদি পারো তুমি ওগুলা পড়তে পারো, না পারলেও দরকার নেই, তুমি এমসিকিউ চলে যাবা, সরাসরি এমসিকিউতে চলে যাবা মাজেদা ম্যাডামের বইতে। তারপরে তুমি পারভিন ম্যাডামের বইতে চলে যাবা। পারভিন ম্যাডামের অনেকগুলো, তুমি এই বইগুলো একটু কিনো, কষ্ট করে কিনলে ভালো হবে। তুমি আবার এটা ভাইবো না যে ভাইয়া ওই জয়কলির বই অথবা উন্মেষের যে আমাদের মাস্টার বইটা আছে ওই বইটা পড়লে কি সমস্যা। ওই বইটা পড়লে অনেক সমস্যা আছে, ওইটা নিয়ে আপাতত ডিসকাস করতে চাচ্ছি না। আমি মেইন বই থেকে পড়ার জন্য তোমাকে সাজেশন দিচ্ছি। মাঝে আমি তোমার জায়গায় থাকলে এইটাই করতাম। আমি তোমার জায়গায় থাকলে কেন করতাম, কারণ আমার কাছে এটা মনে হয় যে আমি যদি মেইন বই থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করি, তাহলে আমার কাছে এইটা ফিল হয় যে টিচার আসলে এখান থেকে প্রশ্ন করবে, যেহেতু আমি এখান থেকেই পড়তেছি। কিন্তু আমি যখন কোনো একটা গাইড বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করতাম, তখন না আমার মধ্যে নিজের মধ্যে থেকে কেন যেন শঙ্কা আসতো যে এই গাইড বইয়ের এই এমসিকিউ এর অ্যান্সারটা ঠিক আছে কিনা, বা আমার নিজের মধ্যে এরকম শঙ্কা আসতো যে এই গাইড বইয়ের এমসিকিউ থেকে তো আর টিচার প্রশ্ন করবে না, সো আমি এখান থেকে কেন পড়তেছি। আমার কাছে এটা শঙ্কা লাগতো, তোমার কাছে হয়তো এটা শঙ্কা নাও লাগতে পারে, বাট আমার কাছে যেহেতু এটা লাগতো, সো আমি তোমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি তোমাকে এটা বলতেছি, তুমি মাজেদা ম্যাডামের বই, তুমি পারভিন ম্যাডামের বই, এই দুইটা বই জুলজির ক্ষেত্রে, এবং এই যে আজমল স্যারের বই, এই টোটাল তিনটা বই, যদি পারো আলিম স্যারের বইয়ের এমসিকিউ গুলা সবগুলা এমসিকিউ সলভ করবা। তুমি যদি এই 3-4টা এমসিকিউ বইয়ের এমসিকিউ সলভ করে ফেলো, এবং 3-4টা বই যদি কিনো, বই কিনতে আর কত টাকাই বা লাগবে তোমার, ধরে নাও এই 3-4টা বই কিনতে 1500 টাকাই লাগবে, নো প্রবলেম। তোমার তো বই কিনতেছো, তুমি তো আর অন্য কিছু কিনতেছো না, তোমার তো আর কোনো কিছু লস হচ্ছে না ভাইয়া, মেইন বই তো কিনতেছো। 1500 টাকা খুব একটা বড় ডিল না তোমার জন্য। মেডিকেলের প্রিপারেশনের জন্য আমরা কত টাকা এনে খরচ করি, কত কত জায়গায় পড়ি, কত টাকা খরচ করি, কয়টা বইয়ের পিছনে কিছু খরচ করলে তার কোনো সমস্যা নাই। এটা আমার, তুমি আমি তোমার জায়গায় যদি মানে থাকতাম, তাহলে আমি বইগুলো কিনতাম, জোর করে হইলেও বাসায় বলে বলে কিনতাম। কিন্তু আমার যদি ফাইন্যান্সিয়াল অবস্থা এতই খারাপ থাকে, আমি 1000 টাকা বা 1500 টাকা খরচ করতে পারবো না বইয়ের পিছনে, মানে মূল বইয়ের পিছনে, তাহলে আমি আমি পিডিএফ দেখে পড়তাম। তারপর আমি কোচিং এর বই থেকে পড়তাম না। পিডিএফ বলতে তুমি অনলাইনে অনেক পিডিএফ পাওয়া যায়, ওই পিডিএফ এর মধ্যে সবগুলা বইয়ের এমসিকিউ পাওয়া যায়, পিডিএফ দেখে পড়তাম। বাট আমি সাজেশন দিব যে ভাইয়া পিডিএফ দেখে আমাদের পড়ার দরকার নাই, কারণ হচ্ছে তোমার তো এই এমসিকিউ গুলো বারবার রিভিশন দিতে হবে। ধরো না তুমি পারভিন ম্যাডামের বইয়ের এমসিকিউ গুলো সলভ করতেছো, নুরি পারভিন ম্যাডামের বই অক্ষরপত্র প্রকাশনীর আমাদের জীববিজ্ঞান, যেটা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র আর কি, মানে অর্থাৎ জুলজি, নুরি পারভিন ম্যাডামের বইয়ের অনেকগুলো এমসিকিউ আছে। ওই এমসিকিউ গুলো তো প্রথমবার একবার পড়েই তো আমার মনে থাকবে না, আর 4 মাস আগে আমি পড়তেছি, মেডিকেল ভর্তি পরীক্ষা আরো 4 মাস বা 5 মাস আছে। এত দেরিতে আমি পড়ে বা এত দেরিতে পড়ে তো আমার আলটিমেটলি মনে থাকবে না। সো ফর দ্যাট রিজন আমাদের ওই বইয়ের এমসিকিউ গুলো যেহেতু বারবার পড়তে হবে, ওই বইটা আমার সাথে রাখতে হবে, এবং ওই বইয়ের এমসিকিউ গুলো আমার সাজায় রাখতে হবে, এবং এমনভাবে পড়ে রাখতে হবে যেন পরবর্তীবার রিভিশন দিতে গেলে যে এমসিকিউ গুলো আমার কাছে কঠিন লাগতেছে বা এরকম লাগতেছে যে এই এমসিকিউটা আসলে আমার না পারার সম্ভাবনা আছে, সো ওই এমসিকিউটা আমি আলাদা করে স্টার মার্ক দিয়ে রাখলাম বা মার্ক করে রাখলাম, বা হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখলাম যে এই এমসিকিউটা আমার পরবর্তীবার আবার পড়তে হবে। সেম অ্যাজ ওয়েল এস তুমি বোটানির ক্ষেত্রেও একই কাজই করবা। বোটানির ক্ষেত্রে তোমার একটা বই পড়লেই হবে, যে আজিবুর স্যারের বই, আজিবুর স্যারের বই অর্থাৎ অক্ষরপত্র প্রকাশনীর বোটানি বইটা। আজিবুর স্যারের বইটা অনেক এমসিকিউ আছে এবং অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, ভার্সিটিতে আসা এমসিকিউ গুলো আছে। ওই এমসিকিউ গুলো পড়া হয়ে গেলে তুমি আরো বুঝতে পারবা যে ভাইয়া আমার মানে তোমার বইয়ের ভিতরে, মানে অর্থাৎ তোমার যে মূল বইতে ছিলাম, আমরা যে মূল বইতে ছিলাম, তুমি একটা উদাহরণ দিয়ে বলি, তুমি আলিম স্যারের বইয়ের 20টা এমসিকিউ আছে চ্যাপ্টার 5-এর শ্বসন ও শ্বাসক্রিয়া ওই চ্যাপ্টারে, অর্থাৎ আমরা জুলজির ক্ষেত্রে বলতেছি আলিম স্যারের বইতে এই কয়টা এমসিকিউ আছে, 20টা এমসিকিউ। 20টা এমসিকিউর মধ্যে তুমি 5-6টা এমসিকিউ দেখতেছো যে পারতেছো না, 5-6টা এমসিকিউ পারতেছো,
আরো 5-6টা এমসিকিউ দেখতেছো কেমন জানি আবছা আবছা লাগতেছে। এইভাবে যখন তুমি ইভ্যালুয়েট করবা নিজেকে যে এই এমসিকিউ গুলো আমি পারতেছি না, তখন তুমি আবার মেন বইতে তুমি ফিরে আসবা, দেখো দেখি তো মেন বইয়ের কোথা থেকে এমসিকিউ গুলা দেওয়া, দেখি তো আলিম স্যারের বইয়ের কই থেকে এমসিকিউ গুলা তুলে দেওয়া। যেমন তোমার আলিম স্যারের বইতে কিন্তু একটা টপিক আছে যেটা হচ্ছে চ্যাপ্টার 5 এর ক্ষেত্রে শ্বসন ও শ্বাসক্রিয়াতে রেসিডুয়াল ভলিউম, টাইডাল ভলিউম, ভাইটাল ক্যাপাসিটি। ওই টপিকটা কিন্তু আবার আজমল স্যারের বইতে নাই। সো ওই টপিকগুলো আমি আজ যেহেতু এমসিকিউতে আমি পাইয়ে গেছি, ওই এমসিকিউটা আমি ঘুরাই ফিরে দেখবো যে বইয়ের কই থেকে এমসিকিউ গুলো তুলে আনছে। ওই টপিকটা একটু ভালো মতো একটু পড়ে রাখবো, বা একটা কাজ করে রাখতে পারো, ধরে নাও অন্য রাইটারের যে এমসিকিউ গুলো আছে বা অন্য রাইটারের যে টপিকগুলো আছে ওই টপিকগুলোতে তোমার কাছে যদি মনে হয় যে এটা ইম্পর্টেন্ট, অথবা তুমি একটা ক্লাস দেখতেছো, এই ক্লাসের মধ্যে যেমন আমি মাজাদা ম্যাডামের বই যখন পড়াই, যখন অ্যাডভান্স প্রিপারেশনের জন্য মাজাদা ম্যাডামের বই পড়ানোর সময় তখন কিন্তু এটা ট্রাই করি যেন বলে দেওয়ার ট্রাই করি যে এটা শুধুমাত্র মাজাদা ম্যাডামের বইতেই আছে, এটা শুধুমাত্র আলিম স্যারের বইতেই আছে, তুমি শুধুমাত্র এতটুকু পড়ো এখান থেকে, বাকি অংশটুকু তোমার মেইন বই যেটা আজমল স্যারের বই থেকে পড়বা। তখনও আবার কিন্তু এটাও বলে দেই যে যখন তুমি অন্যান্য অন্যান্য রাইটারের বইয়ের ভিতরে টপিকগুলো পড়তেছো, তখন ওই টপিকটা তো আর দ্বিতীয়বার ওই বই থেকে খুলতে টাইম লাগবে, পড়তে টাইম লাগবে, বুঝতে টাইম লাগবে, অর্থাৎ 2 মাস পরে যখন তুমি আবার পড়বা। সো কি করা যায়, এখানে করা যায় তুমি ওই টপিকটা একটু নিজের ভাষায় নোট করে রাখতে পারো, নোট করে তোমার মেইন বইতে স্টেপলার করে রাখতে পারো, অথবা তোমার মেইন বইতেই সরাসরি কোনো একটা কোনায় কোনায় লিখে রাখতে পারো যে এটা অন্যান্য রাইটারের ইম্পর্টেন্ট টপিক। অন্য রাইটারের ইম্পর্টেন্ট টপিকের মধ্যে কিন্তু এই মানে কিভাবে বুঝবা যে ভাইয়া অন্য রাইটারের ইম্পর্টেন্ট টপিক কোনটা, এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। প্রথম 2টা স্টেপ যদি ফলো করো তাহলে তোমার মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে। থার্ড স্টেপে যাওয়ার তোমার মোটামুটি মানে দরকার নাই খুব একটা, যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি খুঁজবো, খুঁজে খুঁজে বইয়ের ভিতরে লিখে রাখবো, এটা অনেক দেরি স্টেপ। এই দেরি স্টেপটা তখনই আসে যখন তুমি প্রো লেভেলে চলে যাও। একটা স্টুডেন্ট যখন প্রো লেভেলে চলে যায়, সব এমসিকিউ পারে, মেইন বইয়ের সব টপিক পারে, সব কিছু মোটামুটি পারে, তারপরে যখন ওই লেভেলে চলে যাবা, তখন তুমি এই প্রসেসে আসতে পারো যে অন্যান্য রাইটারের ভিতরে টপিকগুলো আমি মেইন বইতে তুলে তুলে রাখবো, স্পেশালি জুলজি আর বোটানির ক্ষেত্রে। ওই প্রো লেভেলে যাওয়ার জন্য তোমার একটা ক্লাস দেখতে হবে, একটা স্পেশাল, আমি ধরে নাও আমি যখন টাইম পাই তখনই তো ক্লাস নেই, তখন ক্লাসের মধ্যে মধ্যে বলে দিই একটা মানে অন্যান্য রাইটারের ক্লাস দেখতে হবে, ক্লাস দেখে তোমার বুঝতে হবে যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোন টপিকটা ইম্পর্টেন্ট না ওগুলা কেমনে বুঝবা? তোমার জুলজি বোটানির ক্ষেত্রে সংখ্যাগত তথ্য এবং বিজ্ঞানীদের নাম এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, যদি না কোনো একটা মেডিকেল আসা বা ভার্সিটিতে আসা। অর্থাৎ ভার্সিটিতে এবং মেডিকেল আসে এমসিকিউ গুলো বাদ দিলে অন্যান্য যে তোমার সংখ্যাগত তথ্যগুলো ওগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, মেডিকেলের জন্য বলো খুব একটা ভাইটাল না। তাহলে এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি পারবো বা এবং বুঝবো। তারপরের কথা যেটা ফিজিক্সের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাডভান্স প্রিপারেশন নিব, আমি ধরে নিই ফিজিক্সের ক্ষেত্রে তুমি ইসাকসের বইয়ের এমসিকিউ গুলো সলভ করছো। আমি আবারও বলি, তুমি ওই এমসিকিউ গুলা সেকেন্ড বার রান দাও, মানে সেকেন্ড বার সলভ করো। সেকেন্ড বার সলভ করতে গেলে আরো অনেকগুলো এমসিকিউ পাবা যেগুলো তোমার আগে জানা ছিল না, এখন তুমি নতুন করে জানতেছো। ওই এমসিকিউ গুলো আবার সলভ করা হয়ে গেলে বইয়ের ভিতরে কিছু টপিকগুলো যেগুলো তোমার মিসিং ছিল ওগুলো মিসিং গুলো সলভ করবা। তারপরে তুমি যদি চাও তুমি ভার্সিটি প্রশ্ন ব্যাংকে ফিজিক্সের প্রশ্নগুলো সলভ করতে পারো। এই ভার্সিটি প্রশ্ন ব্যাংকে অনেক ইম্পর্টেন্ট ফিজিক্সের প্রশ্ন দেওয়া আছে, ঢাকা ভার্সিটিতে আসা ওই এমসিকিউগুলো সলভ করতে পারো যেন তোমার মেডিকেলের জন্য, এবং অ্যাজ ওয়েল এস সেকেন্ড টাইম হিসেবে তুমি তো আর শুধু মেডিকেলে দিবা না পরীক্ষা, অন্যান্য ভার্সিটিতেও পরীক্ষা দিবা, ভার্সিটি ফিজিক্সের একটা ভালো ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। আর বিগত বছরে কিন্তু আমাদের ফিজিক্সের শুধু যে বইয়ের ভিতর থেকে টপিকগুলো থেকে প্রশ্ন আসে এরকম কিন্তু না, আমাদের ফিজিক্সের কনসেপচুয়াল প্রশ্নগুলোও লাগবে। বইয়ের ভিতরে কনসেপ্টগুলো খুঁজে খুঁজে বের করে আনতে হবে। তুমি একটা এসেনশিয়াল ক্লাস দেখে নিবা, এসেনশিয়াল ক্লাস বলতে যে ক্লাসগুলো তোমার জন্য ভাইটাল ইম্পর্টেন্ট ওই ক্লাসগুলো দেখে নিবা। দেখো, সবসময় যে আমি বলি যে আমার ক্লাস দেখা লাগবে এরকম না। আমার তো কোনো মানে আমি যতটুকু পারি আমি ততটুকু ডেলিভার দেওয়ার চেষ্টা করি ক্লাসের মধ্যে। আমি আমাদের এই লাইভ সেশনের নিচে আমার একটা ডেমো ক্লাস দিয়ে দিব, আমাদের পার্সোনাল ব্যাচের যে ডেমো ক্লাসগুলো হয়, কিছুদিন আগে একটা ক্লাস নিয়েছিলাম মহাকর্ষ বিকর্ষের উপরে, একটা ডেমো ক্লাস দিয়ে নিবনি। ওই ডেমো ক্লাসটা তুমি দেখো, দেখে তুমি অ্যাটলিস্ট একটা আন্দাজ করতে পারবা যে এই মানে মোটামুটি এভাবে একটু পড়লে আমার একটা কনসেপ্ট ক্লিয়ার হবে এবং এই কনসেপ্ট অনুসারে আমি বইয়ের এমসিকিউগুলো সলভ করতে পারবো ফিজিক্সের ক্ষেত্রে। তাহলে অ্যাডভান্স প্রিপারেশনের জন্য বইয়ের এমসিকিউই আমাদের যথেষ্ট। আরও একটু অ্যাডভান্স প্রিপারেশনের জন্য তপন স্যারের বইয়ের এমসিকিউগুলো সলভ করতে পারো এবং ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা সলভ করতে পারো। তাহলে লাস্ট অফ অল আর কি বাকি থাকলো কেমিস্ট্রির ক্ষেত্রে একই কথাই, তুমি আগে হাজারি স্যারের বইয়ের ভিতরে টপিকগুলো শেষ করবা, খুব ভালো মতো সলভ করবা এবং এমসিকিউ গুলো সলভ করবা, সাথে সাথে অবি স্যারের বইয়ের এমসিকিউ গুলো সলভ করবা। তাহলে একটা মোস্ট মানে হাই ইল্ড একটা তোমার প্রিপারেশন হবে।
মানে একদম টপ লেভেলের প্রিপারেশন হবে। ওই প্রিপারেশন নেওয়ার জন্য তোমার আবারও বলি, যখন এমসিকিউ সলভ করতে যাবা ভিতরে ভিতরে অনেক টপিক পাবা যেগুলো তুমি বুঝো না, যেগুলো তুমি সাপোজ তুমি বুঝোই না যে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কেমনে হয়, তুমি বুঝোই না যে অপসারণ বিক্রিয়া কেমনে হয়। অপসারণ বিক্রিয়া দুই রকমের আছে, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক, ই1 বিক্রিয়া ই2 বিক্রিয়া। এগুলো তুমি সাপোজ বুঝো না, ওই না বুঝা অবস্থা থেকে এমসিকিউ সলভ করতে যায় যখন মুখস্থ করতে যাবা তখনই তোমার ভেজালটা বাজবে। যখন তুমি বুঝবা না যে আমি এমন একটা উদাহরণ, মানে একটা জাস্ট উদাহরণ দিলাম, সাপোজ তুমি বুঝোই না যে ডিগ্রি কি, 1 ডিগ্রি অ্যামিন কি, 2 ডিগ্রি অ্যামিন কি, প্রাইমারি অ্যামিন কি, সেকেন্ডারি অ্যামিন কি, এগুলো তুমি বুঝোই না। সাপোজ না বুঝে তুমি বইয়ের এমসিকিউ সলভ করতে গেছো, বইয়ের এমসিকিউ এরকম এমসিকিউ সলভ করতে গেছো যে কার্বিল অ্যামিন টেস্ট করা হয় কোন কোন ধরনের অ্যামিন দিয়ে, প্রাইমারি অ্যামিন দিয়ে, অথচ তুমি প্রাইমারি অ্যামিনের সংকেতই লিখতে পারো না। সো ওই অবস্থাতে তো আমাদের তাহলে বেসিকটা ক্লিয়ার হইলো না। ওই বেসিকটা ক্লিয়ার করার জন্য তোমার আগে কি করা লাগবে, ওই শুরুতে যেটা বললাম তুমি একটা ক্লাস করে নিবা, তারপরে তোমার বইয়ের ভিতরে খাটাখাটি করবা। যত বইয়ের ভিতরে খাটাখাটি করবা, যত তুমি বসবা, এই যে দেখো আমার মতো বই নিয়ে বসবা, সব কিছু নিয়ে বসবা, যখন এটা নিজে চিন্তা করবা যে আমার এই জায়গাতে ল্যাকিংস আছে, ওগুলা নিয়ে যখন বসবা তখন তোমার একটা ক্লিয়ারিটি আসবে। নিজের মধ্যে ক্লিয়ারিটিটা আনা বেশি জরুরি। অন্য একটা ভাইয়ের উপরে ছাইড়া দিলাম বা অন্য একটা কোচিং এর উপরে ছাইড়া দিলাম যে উনি আমাকে সবকিছু খাওয়াই দিবে, উনি আমাকে সবকিছু পড়াই দিবে, এরকম ভাইবো না। এরকম আসলে ভাইবো না, তোমার নিজেরটা নিজেরই দেখতে হবে। আমরা তো, আমি জাস্ট তোমাকে পড়াই দেওয়ার সময় জাস্ট এটা বলে দিই যে এই টপিকটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখার টেকনিক এটা, বাট তোমার তো পড়তে হবে নিজের। নিজে না পড়ে তো আলটিমেটলি আমাদের কোনো লাভ নাই। আমি তো আগেও অনেকবার অনেক এরকম বলছি যে গাইডলাইন শুনে তো আলটিমেটলি তোমার কোনো লাভ লাভ নাই। আজকের এই সেশনটা টোটাল তুমি গাইডলাইন সেশনটা মানে তুমি দেখলা বা করলা, কিন্তু তুমি কোনো কিছু ইমপ্লিমেন্ট করলা না, যা শুনে রাখলা, কোনো লাভ হবে আলটিমেটলি কোনো লাভ নাই তুমি যদি এগুলো ইমপ্লিমেন্ট না করো, না পড়ো। বা তুমি যদি ওই শুরুর যেটা কথা বললাম যে আজকের ক্লাসের বা টপিকের মূল কথাই হচ্ছে আমাদের মেডিকেল সেকেন্ড টাইমার অথবা ফার্স্ট টাইমারের অ্যাডভান্স প্রিপারেশন। তোমার যদি অ্যাডভান্সের আগের স্টেপটা না থাকে করা, অর্থাৎ বেসিক রুলসগুলো ফলো যদি তুমি না করে থাকো, তাহলে তোমার তো এই কথাগুলো শুনেও লাভ নাই। আচ্ছা যাই হোক, ওভারঅল তাহলে আমাদের এই কয়টা কথাই। কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা তাহলে কবি স্যারের বই, হাজারি স্যারের বইয়ের এমসিকিউগুলো সলভ করবো, বইয়ের ভিতরে টপিকগুলো পড়বো। যদি একান্তই কিছু না পারি, না বুঝি, তাহলে শুরু থেকে আবার ক্লাসগুলো দেখার চেষ্টা করব। তারপরে কথায় আসি স্ট্র্যাটেজিতে। আমরা এখন কিরকম স্ট্র্যাটেজি ফলো করবো ভাইয়া, কোচিংয়ে কিভাবে পড়বো বা কোনো একটা পার্সোনাল টিচার নেওয়া দরকার কিনা। এখন ভাইয়া এবার এরকম ভাইবো না যে আমরা পার্সোনাল মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমি বা আমাদের যারা হেল্পলাইন আছে ম্যাট পারফরমেন্সে আমরা পার্সোনাল টিচার দেই দেখে এগুলা কথাবার্তা বলতেছি, এরকম একদমই একদমই ভাইবো না। দেখো আমি এক্সাম ব্যাচের কথা এতক্ষণ ধরে আমি কিছুই বলি নাই। আমাদের যে একটা এক্সাম ব্যাচ আছে, মেডিকেল এক্সাম ব্যাচ, একটা কোয়ালিফাইড এবং কোয়ালিটি সম্পন্ন মেডিকেল এক্সাম ব্যাচ আছে, এটা এতক্ষণ ধরে আমি কিছুই বলি নাই তোমাদের। এতক্ষণ ধরে যা বললাম সব কিছু তো কিন্তু তোমাদের নিজেদের জন্যই বললাম, ভালোর জন্যই। এখন যেটা বলতেছিলাম যে দেখো মেডিকেলের প্রিপারেশনের জন্য এখন আমাদের স্ট্র্যাটেজি কিরকম হইতে পারে, মানে স্ট্র্যাটেজির আন্ডারে আমরা কি কি কোর্স কিনতে পারি বা কি কি আহ, কোথায় কোথায় আমরা ইনভেস্ট করতে পারি, যে ইনভেস্ট করলে ওইখান থেকে আমি একটা রিটার্ন পাবো, অর্থাৎ একটা কোয়ালিটিফুল পড়াশোনা পাবো। এই ইনভেস্টমেন্টের মধ্যে আমাদের প্রথমে দাঁড়াবে একটা কোচিংয়ে ভর্তি হওয়া। একটা কোচিংয়ে ভর্তি থাকলে তুমি বুঝতে পারবা যে তোমার অবস্থা কত দূর, অর্থাৎ একটা রেকগনাইজড কোচিংয়ে ভর্তি হইতে হবে। এখন কিন্তু আমাদের কোনো প্রমোশন কিছু কথাবার্তা বলি নেই, কিছুই বলি নেই, নিচে জাস্ট একটা আমাদের হেল্পলাইনে নাম্বার দেওয়া আছে। কিন্তু কোচিং এর কথা কিন্তু আমি বলতেছি একদম নিরপেক্ষভাবে। যে কোনো একটা কোচিং এ ভর্তি হবা, আমার কাছে কেন জানি মনে হয় যে উন্মেষের পরীক্ষাগুলো বেশি ভালো হয়। উন্মেষের পরীক্ষা, তারপরে রেটিনার পরীক্ষাগুলো ভালো হয়। মেডিকোর পরীক্ষা মোটামুটি লেভেলের আছে। তুমি যে কোনো একটা কোচিং, মেডিকো, উন্মেষ, রেটিনা, অফলাইন যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হতে পারো। এটা একটা প্রথম ইনভেস্টমেন্ট। দ্বিতীয় ইনভেস্টমেন্ট হচ্ছে কোচিংয়ে তো আর সবসময় পরীক্ষা হয় না। কোচিং তো ধরে নাও সামনে যারা ভর্তি হবা কোচিংয়ে, 25 ব্যাচের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে কোচিংয়ের পরীক্ষা হবে। আবার কোচিংয়ে তো রুটিনটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার মতো রুটিন, মানে 3 মাসের মধ্যে বা 2.5 মাসের মধ্যে আমাদের সিলেবাসটা, মানে কোচিং এর সিলেবাস কমপ্লিট করতে হয়। বাট তুমি এখন থেকে কিভাবে তুমি প্রস্তুতি নিবা বা তোমার প্রস্তুতি বা একটা রুটিন ওয়াইজ প্রিপারেশন নিবা, যার কারণে তুমি একটা অনলাইনে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। যেহেতু তুমি অফলাইনে একটা কোচিংয়ে ভর্তি হবা, তাহলে একটা অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। দেখো এখন আমি আমাদের কথা বলি, আমাদের যে মেডিকেল এক্সাম ব্লাস্ট আছে, স্পেশালি সেকেন্ড টাইমারদের জন্য এবং ফার্স্ট টাইমারদের জন্য, এই মেডিকেল এক্সাম ব্লাস্টে আমরা প্রায় প্রতিনিয়ত পরীক্ষা নিচ্ছি এবং ওভারঅল 150টার মতো পরীক্ষা থাকতেছে এবং 10,000টার মতো প্রশ্ন থাকতেছে। এখানে একটু কম বেশি হবে, কিন্তু এখানে মেইন কথা হচ্ছে
এখানে মেন কথাটা হচ্ছে এখানে টোটাল ওভারঅল আমি এবং আমাদের সাথে যারা আছে এগুলো সবাই আমরা নিয়ন্ত্রণ করি, এবং এই পরীক্ষার প্রাইস মাত্র 299 টাকা। এই 299 টাকায় তুমি টোটাল 5 মাসের একটা সার্ভিস পাচ্ছ। সার্ভিস বলতে 5 মাসের একটা মানে পরীক্ষা দেওয়ার মতো একটা প্ল্যাটফর্ম পাচ্ছ। আমাদের সবগুলো পরীক্ষা টেলিগ্রামে হয়। টেলিগ্রামের মধ্যে তুমি যখন মানে আমাদের পে করবি, পে করার সাথে সাথে টেলিগ্রামের মধ্যে তোমাকে লিঙ্ক দেওয়া হবে, এবং টেলিগ্রামের মধ্যে আমাদের টেস্ট মোজের পরীক্ষার লিঙ্কগুলো দেওয়া হয়। তারপরে আমি মানে যেদিন পরীক্ষা হয় ওই দিন তো টোটাল 24 ঘন্টা টাইম জুড়ে পরীক্ষা হয়, এবং পরের দিন তোমার রেজাল্ট দিয়ে দেওয়া হয়। এখন এই 299 টাকা আমাদের এক্সাম ব্যাচে তুমি দেখবা যে আমাদের আপাতত যেহেতু এইচএসসি পরীক্ষা চলতেছে, যার কারণে আমরা মাঝখানে 2 দিন 3 দিন করে গ্যাপ রাখছি। কিন্তু এইচএসসি পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে দেখা যাবে যে প্রতিদিন 2টা করে আবার পরীক্ষা হচ্ছে। কারণ কি? কারণ আমাদের পরীক্ষাগুলো তো নিয়ে শেষ করতে হবে। আমরা পরীক্ষার প্রশ্নগুলো বানায় রাইখা দিছি। রাইখা দিয়ে তো আমাদের লাভ নাই। তোমাদের তো পরীক্ষা নিতে হবে। প্রশ্নগুলা টেস্ট মোজের মধ্যে অলরেডি সবগুলা প্রশ্ন বানায় রাইখা দিলে লাভ কি আমার? আল্টিমেটলি তো আমার লাভ নাই। আমি চাই কি? আমার যতগুলা প্রশ্ন আছে, যত সেট প্রশ্ন আছে সবগুলা সেট তোমারে দেওয়ার। এখন প্রশ্নের সেট হইতেছে আমাদের, সাপোজ প্রশ্নের সেট হইতেছে 600 সেট। এখন আমাদের টাইম আছে 90 দিন। 90 দিনের মধ্যে আমি 600 সেট কেমনে কমপ্লিট করব? তাহলে তো আমাদের প্রতিদিন মোটামুটি 600 সেট বলতে ওভারঅল ভার্সিটি প্রশ্ন ব্যাংক মিলে ধরে নাও মেডিকেলের জন্য আছে 200, মেডিকেলে বাংলা ভাষণের জন্য আছে 200 সেট, 90 দিন টাইম। তাহলে আমাদের প্রতিদিন 2টা করে পরীক্ষা বা 3টা করে পরীক্ষা নেওয়া লাগবে, মানে এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে। সো আমি চাই যে ওইটাই, যে আমরা যেন প্রত্যেক দিন 2টা করে বা 3টা করে পরীক্ষা নিয়ে নিয়ে মানে স্টুডেন্টদের একটা মানে পরীক্ষা নিয়ে যেন শেষ করতে পারি। এখন 299 টাকার মধ্যে তুমি এতগুলা পরীক্ষা পাবা, এখানে আমাদের কোনো মানে লাভ্যাংশ নাই, কিচ্ছু নাই। এখানে জাস্ট তুমি ভর্তি হবা, ভর্তি হয়ে তুমি পরীক্ষা দিবা। এখানে আমি আছি, এবং আমার সাথে এবং আমাদের হেল্পলাইন আছে, এবং আমাদের মেডিকেল এক্সাম ব্যাচের এক্সাম হেল্পলাইন আছে। ওভারঅল আমরা সবাই মিলে মানে মোটামুটি 3-4 জন এখানে আমরা কাজ করি, এবং একটা বেস ক্রিয়েট মানে তোমাদের একটা কোয়ালিটিফুল পরীক্ষা নেওয়ার চেষ্টা করি। এখন সাপোজ আমাদের একটা ডেইলি এক্সামে 50 মার্কের একটা পরীক্ষা, 50 মার্কের মধ্যে 1-2টা প্রশ্ন স্পেলিং মিস্টেক বা 1-2টা প্রশ্নের মধ্যে অপশন উল্টাপাল্টা হইতেই পারে, স্বাভাবিক। ওইটা আমরা অবশ্যই মানি যে এটা ইরর থাকতেই পারে, যেহেতু এটা হাতে বানানো সবগুলো প্রশ্ন, অর্থাৎ হাত দিয়ে টাইপ করো, এখানে এরর থাকতেই পারে। 50টা প্রশ্নের মধ্যে আমি তোমাকে এটা অ্যাসুরেন্স দিতে পারি আমাদের 98% প্রশ্ন নির্ভুল, এবং 98% পরীক্ষা নির্ভুল। অর্থাৎ ওভারঅল টোটাল যা যা বলতেছি সবগুলোর মধ্যে 98% কথা একদম সিমিলার। বাকি 2% হিউম্যান ইরর হতেই পারে, বাকি 2% হিউম্যান এরর হতেই পারে, স্বাভাবিক। আর আমরা দেখো মাত্র 2-3 জন কাজ করি এখানে। 2-3 জন যদি 2-3বারও আমরা চেক দিই প্রশ্নগুলো, তারপরেও না 99% রাইট হয়, বাকি 1% ভুল থাকতেই পারে। বাকি 1% ভুলটা তোমরা যদি আমাদের ডিটেক্ট করে দাও বা বলো যদি ভাইয়া এই প্রশ্নের অপশন ঠিক আছে বাট আপনি রাইট অপশনের জায়গায় রং অপশনটা দিয়ে দিয়েছেন, এইটা যদি একটু তুমি আমাকে সাহায্য করো তাহলে কিন্তু আরো অনেক ভালো হয়। মানে অ্যাজ এ স্টুডেন্ট টু টিচার একটা কম্বিনেশন ভালো হয়। তুমি এটা অ্যাজ এ ম্যাচিউর স্টুডেন্ট হিসেবে তুমি বুঝো যে আমাদের এক্সাম পেজে কি কি মানে হতেই পারে, 1-2টা ভুল প্রশ্ন থাকতেই পারে, বা সাপোজ এরকম হতে পারে যে আমাদের প্রশ্নগুলো তো বিগত 3-4 বছর ধরে বানানো। একটা প্রশ্ন আসছে বঙ্গবন্ধু রিলেটেড, এখন ওই বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্নটা আমাদের সাপোজ আমরা ট্রাই করতেছি যেন যত আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্নগুলো আছে ওগুলা সব কেটে দিয়ে নতুন নতুন প্রশ্নগুলো অ্যাড করার আমরা এটা ট্রাই করতেছি। বাট এমনও তো হইতে পারে যে ভাইয়া একসময় যে আমাদের একটা মিস্টেকের কারণে আমরা ওই প্রশ্নটা চেক করতে পারি নাই বা দেখতে পারি নাই, দেখে বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্নটা ডিলিট করতে পারি নাই। তার মানে এইটা না যে আমাদের সবগুলো প্রশ্নই বঙ্গবন্ধু রিলেটেড বা সবগুলো প্রশ্নই মুক্তিযুদ্ধ রিলেটেড। তার মানে এটা না তো। একটা প্রশ্ন হইতেই পারে বা এক সেট প্রশ্নের মধ্যে 1-2টা বঙ্গবন্ধুর প্রশ্ন থাকতেই পারে, কারণ এটা বিগত বছর বা আমরা তো আর সাথে সাথে একদিনের মধ্যে এক রাতের মধ্যেই তো আর প্রশ্ন বানাই না। এক রাতের মধ্যে তো আর 100টা এমসিকিউ বানানো পসিবল না। এটা তো গত বছরের প্রশ্ন, তার আগের বছরের প্রশ্ন, সবকিছু প্রশ্ন আনা হয়, কিছু প্রশ্ন ডিলিট করা হয়, কিছু প্রশ্ন অ্যাড করা হয় এভাবে। সো ওই অনুযায়ী আমাদের সাথে একটু তোমার মানে কোঅপারেটিভ হইতে হবে যে ভাইয়া আমাদের এক্সাম ব্যাচে 299 টাকার এক্সাম ব্যাচ, এখানে টাকা দিয়ে মেজার করো না, বিষয়টা মেজার করো এখানে কোয়ালিটি দিয়ে। আমরা 299 টাকা জাস্ট এমনি বলার জন্য রাখছি, এমনি বলার জন্য জাস্ট একটা মানে একটা তোমার বই কিনতেও তো তোমার 200 মানে আজমসের বই কিনতেও তো 350 টাকা লাগে। কিন্তু তুমি এখানে 5 মাস জুড়ে আমি কাজ করতেছি, মানে 3-4 জন মানুষ এখানে কাজ করে 5 মাস জুড়ে এতগুলা পরীক্ষা নেওয়া হচ্ছে, মাত্র 299 টাকায় তুমি এখানে যুক্ত হইতে পারতেছো। এইটা তোমার একটা লাইফের সব থেকে ভালো ইনভেস্টমেন্ট। তোমার জরুরি এখানে কোচিংয়ে ভর্তি হওয়া, তুমি 20,000 টাকা দিয়ে একটা কোচিংয়ে ভর্তি হবা, বা 299 টাকা দিয়ে একটা এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার পরে তোমার মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, তুমি এটা ভাষায় প্রকাশ করতে পারবা না। তুমি কিছুদিন পরীক্ষা দাও,
সামনে যখন মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যখন সবগুলা পরীক্ষা আমরা নিব, তারপরে তোমাকে আমি সেম প্রশ্নটাই করবো যে তুমি 299 টাকা যে প্রথমে দিছিলা, ওই প্রথমে 299 টাকা দেওয়ার পরে তোমার কি সার্থক হয়েছে দেওয়াটা, এই প্রশ্নটা যদি আমি তোমাকে করি মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত পরীক্ষা চলবে আমাদের, ধরে নাও নভেম্বরের 20 তারিখ পর্যন্ত বা ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে, তখন তুমি বলবা যে ভাই সার্থক তো হয়েছে হয়েছে, আরো সার্থকের উপরে চলে গেছে। কারণ এত কম টাকায়, মানে একটা বইয়ের মূল্যের থেকেও কম টাকায় আমরা একটা এক্সাম ব্যাচ দিচ্ছি এবং একটা কোয়ালিটিফুল এক্সাম ব্যাচ দিচ্ছি। সবগুলা মানে রুটিন মাফিক ভাবে পরীক্ষা নিচ্ছি, এমন না যে সবগুলা লিঙ্ক সাজানো আছে তুমি জাস্ট তোমার নিজের মতো পরীক্ষা দাও, এরকম না তো। রুটিন মাফিক ভাবে পরীক্ষা নিচ্ছি এবং রুটিন ওয়াইজ ভাবে তোমাকে রেজাল্ট দিচ্ছি এবং তোমাকে কোশ্চেন সাপ্লাই দিচ্ছি। সো এখানে খুবই ভ্যালু ফর মানি একটা জিনিস ম্যাথ পারফরমেন্স থেকে আমি এটা তোমাদের বলতেছি। আচ্ছা, তারপরে দিকে আসি, আমাদের আর কোথায় ইনভেস্ট করা যায়। কোচিং ইনভেস্ট করবা, তুমি কোচিং এ পরীক্ষা দিবা, কোচিং এর ক্লাসগুলো করবা। 299 টাকার এক্সাম ব্যাচ আমি তো বললাম। আরেকটা জিনিস ইনভেস্টমেন্ট দরকার নেই, তুমি টাইম ইনভেস্ট করতে পারো, তুমি যে কোনো একটা ক্লাসে টাইম ইনভেস্ট করতে পারো। তুমি টাইমটা আসলে তোমার নিজের জন্যই। ইউটিউবের মধ্যে অনেক ফ্রি ক্লাস পাওয়া যায়। আমাদের ম্যাথ পারফরমেন্স ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলো ফ্রি ক্লাস ছিল, আমি অলরেডি প্রাইভেট করে দিছি, কারণ এখানে আমি আমার পার্সোনাল ব্যাচের স্টুডেন্টদের জন্য ওই প্লে লিস্টগুলো সাজিয়ে রাখছি। পার্সোনাল ব্যাচের বিষয়টা হচ্ছে এরকম যে তুমি আমাদের যে পার্সোনাল ব্যাচ, স্পেশালি আমার পার্সোনাল ব্যাচে যে স্টুডেন্টরা আছে বা পার্সোনাল ব্যাচের নিয়মটা কীরকম এটা আমি তোমাদের বলি। অন্যান্য ভিডিওতে বলা হয় না, বাট আজকে বলি আমাদের পার্সোনাল ব্যাচের কাহিনীটা কীরকম হয়। পার্সোনাল ব্যাচে স্টুডেন্ট আসলে সবাই ক্যামেরা অন করে বসে থাকে, হয়তো অনেকে দেখছো ক্যামেরা অন করে বসে থাকে। আমি যখন প্রথম 10-15 মিনিট ধরে স্টুডেন্টদের কিছু প্রশ্নই জিজ্ঞেস করি, যে বিগত ক্লাসে যা যা পড়াইছি ওগুলো নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করি। ওই প্রশ্ন জিজ্ঞেস করলে হয় কি, যে একটা স্টুডেন্টের মধ্যে এইটা রিয়েলাইজেশন আসে যে আমার এই টপিকটা পড়া হয়নি। ওই যে শুরু দিকে বললাম না যে এমসিকিউ সলভ করতে গেলে তোমার রিয়েলাইজেশন আসবে যে বইয়ের ভিতরে এই টপিকটা পড়া হয়নি। সেম কথা পার্সোনাল ব্যাচেও সেম কথা, যে তোমার এইটা রিয়েলাইজেশন আসে যে এই টপিকটা আমার পড়া হয়নি, এই টপিকটা আমার আবার পড়তে হবে। সো ওই সেন্স অনুযায়ী পার্সোনাল ব্যাচে মেইন কাজই থাকে আমার এটা, যে তোমাকে হেড টু হেড ভাবে পড়া জিজ্ঞেস করা। তারপরে আমি একটা চ্যাপ্টার পড়াই দিই, তার পরবর্তী দিন আবার ওই পড়াটা জিজ্ঞেস করি, তারপরে আবার একটা পরীক্ষা নেই। এভাবে পার্সোনাল ব্যাচ চলে। পার্সোনাল ব্যাচে যেহেতু আমার টোটালি আমি নিজে চালাই এবং নিজে ক্লাস নেই, সো পার্সোনাল ব্যাচ সম্পর্কে বিস্তারিত তুমি যদি জানতে চাও আমাদের হেল্পলাইন আগে যোগাযোগ করবা, কল দিবা, তোমার গার্জেনের সাথে কথা বলতে হবে। কারণ তুমি যে একটা অথেন্টিক স্টুডেন্ট এবং তুমি যে পার্সোনাল ব্যাচে কন্টিনিউ করবা কিনা ওইটা আগে আমাদের জানতে হবে। নইলে তোমাকে শুধু শুধু আমাদের ব্যাচের মধ্যে ঢুকায় লাভ নাই। যারা পড়তেছে তারা বুঝতেছে আসলে কতটা ভ্যালু ফর মানি এবং কতটা ভ্যালুয়েবল একটা ক্লাস হয় বা একটা ভ্যালুয়েবল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। পার্সোনাল ব্যাচের কথা আমি বাদ দিই, তুমি ইউটিউবের মধ্যে লাইভ ক্লাস, মানে লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাস যেটা হয় না কেন ওগুলা দেখো, যেগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস ওগুলা দেখো। তারপরে দিকে তোমাকে আমি যদি আসি যে আর কোথায় ইনভেস্ট করা যায়, লাস্ট যে কথা দিয়ে আমি আজকের সেশনটা শেষ করব, যে আমাদের আর কোথায় ইনভেস্ট করা যায়। দেখো নিচে এতক্ষণ ধরে যেটা চলতেছে, মেডিকেল অ্যাডমিশনের জোরালো প্রস্তুতির জন্য নাও হোম টিউটর। আমি এতগুলা কথা যে বললাম, এই কথাগুলো আমি তোমাকে যদি সামনে বসে বলতাম তাহলে তোমার মধ্যে মানে 2 গুণ ইফেক্ট পড়তো। এই কথাগুলো তোমার সামনে যদি বসে আমি তোমাকে বলতাম, 2 গুণ ইফেক্ট পড়তো। একটা হোম টিউটরের যে ইম্পর্টেন্স কতটুকু, এটা আমরা যে হোম টিউটর দেই তার জন্য বলতেছি না। হোম টিউটর দিয়ে আমাদের কোনো লাভ নাই, হুদাই, মানে আমাদের একটা টাকাও এখানে খুব একটা লাভ লাভ আসে না, 1 টাকাও লাভ আসে না। হোম টিউটর দেওয়ার মেইন কারণই হচ্ছে স্টুডেন্টের একটা কোয়ালিটিফুল পড়াশোনার ক্ষেত্রে। আমরা ম্যাথ পারফরমেন্স থেকে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে যতগুলো গভর্নমেন্ট মেডিকেল আছে, ওই গভর্নমেন্ট, ধরে নাও তুমি থাকো রাজশাহীতে, রাজশাহী ভার্সিটি এবং রাজশাহী মেডিকেল, স্পেশালি রাজশাহী মেডিকেল থেকে আমরা তোমাকে রাজশাহীর মধ্যে বেস্ট পার্সোনাল টিচার দিতে পারবো। তুমি যদি ঢাকাতে থাকো, ঢাকার মোহাম্মদপুর এরিয়াতে থাকো, তাহলে আমি তোমাকে ঢাকার মোহাম্মদপুর এরিয়ার পাশের মেডিকেল সোহরাওয়ার্দী মেডিকেল থেকে তোমাকে আমি বেস্ট পার্সোনাল টিচার দিতে পারবো। তুমি সাপোজ থাকো পুরান ঢাকার এরিয়াতে, অথবা তুমি সলিমুল্লাহ মেডিকেলের আশেপাশের এরিয়াতে থাকো, তাহলে আমি সলিমুল্লাহ মেডিকেল থেকে আমার যারা ব্যাচমেট আছে বা আমার যারা জুনিয়ররা আছে বা আমার করেসপন্ডিং ঢাকা মেডিকেলের যারা ব্যাচমেট আছে, যারা জুনিয়র আছে, সবার মিলে একটা গ্রুপ আছে যারা কন্টিনিউয়াসলি আমরা পড়াই, অফলাইনে পড়াই হোম টিউটর হিসেবে। দেখো মেডিকেলে পড়লে তোমার মানে ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট পড়ানো খুব মানে সামনাসামনি যেয়ে পড়ানো, এখানে খুব একটা ব্যাপার আছে, এখানে মানে খুব একটা ঝামেলাপূর্ণ একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে মেডিকেলে যে স্টুডেন্ট থাকে, যেমন আমার পার্সপেক্টিভ অনুসারে বলি, একটা মেডিকেলে যে স্টুডেন্ট থাকে তার প্রতিদিন কন্টিনিউয়াসলি তার আইটেম থাকে, পরীক্ষা থাকে, টার্ম থাকে, প্রফ থাকে, অনেক কিছু থাকে। এই সব কিছুর মধ্যে তার মাত্র বিন্দুমাত্র কয়েকটা ঘন্টা সময় বাকি থাকে, মানে জীবনের একটা দিনের মধ্যে
মাত্র কয়েক ঘন্টা সময় বাকি থাকে। কারণ আমাদের সকালবেলা ক্লাস থাকে, তারপরে বিকালবেলা অনেকের আবার ওয়ার্ড থাকে, তারপর রাতের বেলা আইটেমের পড়া পড়া লাগে, পরের দিন আবার কলেজ থাকে, পরের দিন আবার আইটেম থাকে। সো মাঝখানে মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা টাইম থাকে। সো একজন যে এক্সপার্ট টিচার, সে কিন্তু ওই 2-3 ঘন্টা টাইমের মধ্যে তোমাকে পড়াবে এবং তোমাকে পড়ায় আসবে, মানে তার লাইফের ওই 2-3 ঘন্টাও তোমার পিছনে ব্যয় করবে। সো এখানে একজন পার্সোনাল টিচার, যে একজন এক্সপার্ট হোম টিউটর, অনেকে আছে এরকম যে মেডিকেলে পড়ার মধ্যে এরকম পড়াইতে চায় না, বাট যারা এক্সপার্ট, যারা পড়ায়, কন্টিনিউয়াসলি পড়ায়, যাদের অভিজ্ঞতা আছে, বিগত 2 বছর যাবত পড়াচ্ছে, 3 বছর যাবত পড়াচ্ছে, তারা এইভাবে আমাদের একটা গ্রুপ আছে, ম্যাট পারফর্মার্স, যে পার্সোনাল টিচার গ্রুপের মধ্যে আমরা ওইখান থেকে বেস্ট টিচার সিলেক্ট করি। আমি এবং আমার হেল্পলাইন এবং আমাদের সাথে যারা 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 কাজ করতেছে সবাই মিলে আমরা একটা বেস্ট টিচার সিলেক্ট করে দিই, যে টিচারটা তোমাকে অফলাইনেও পড়াতে যাবে এবং অফলাইনে তোমাকে পড়াবে মেডিকেল অ্যাডমিশনের জন্য, অথবা তুমি যদি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হয়ে থাকো ইন্টারমিডিয়েটের সাবজেক্টগুলোর জন্য। আমাদের মেডিকেলের সাথে সাথে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমরা অফলাইনে হোম টিউটর দিতে পারি। তুমি আমাদের হেল্পলাইনে যে নাম্বারটা দেওয়া আছে, আমাদের নিচেই যে নাম্বারটা দেওয়া আছে 01841245658, ওই নাম্বারে তুমি সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা তোমাকে ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে মেডিকেলের জন্য বা ভার্সিটির জন্য বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেস্ট একটা হোম টিউটর দিতে পারবো। হোম টিউটরের ইম্পর্টেন্স এটাই হবে যে তোমাকে সামনে থেকে একটা জিনিস যদি বুঝাই, তাহলে তোমার অনলাইনের থেকে অফলাইনে পড়ার ক্যাপাবিলিটি 2 গুণ বেড়ে যায়। এখন একটা কথা হইতে পারে, ভাইয়া আমি তো কোচিং অফলাইনে পড়বই, আমার কি হোম টিউটর নেওয়ার দরকার আছে? আসলে হোম টিউটর নেওয়ার দরকারই নাই। তোমার যদি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকে তাহলে তুমি হোম টিউটর নাও। ফাইন্যান্সিয়াল অবস্থা যদি খুবই খারাপ থাকে তাহলে তুমি একটা কোচিংয়ে ভর্তি হও। কোচিংয়ে ভর্তি হলেই তুমি যথেষ্ট। এরকম অনেক নিউজ দেখো না, যে কোচিংয়ে ভর্তি না হওয়ার পরেও, তো আমি তোমাকে বলি, তুমি যদি ডিটারমাইন্ড থাকো, তুমি আমাদের 299 টাকার এক্সাম বেস দিয়ে তুমি মেডিকেলে চান্স পাইতে পারবা। কিন্তু অনেক স্টুডেন্ট আছে এখানে, অনেক অলস স্টুডেন্ট আছো। আর আর বর্তমান যুগে তো এরকম হয় যে তোমাকে পড়া না দিলে তুমি পড়ো না, এরকম অবস্থা হয়ে গেছে। সো তুমি এরকম যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো, তোমাকে পড়া না দিলে তোমার পড়া হয় না, তোমার একটা পরীক্ষা না থাকলে তোমার পড়া হয় না, এই ক্ষেত্রে তোমার হোম টিউটর কাজে লাগবে। কিন্তু তুমি যদি নিজেই পড়তে পারো সবকিছু, তোমার হোম টিউটরও দরকার নাই, তোমার কোনো কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নাই, তুমি একটা এক্সাম ব্যাচে ভর্তি হও। শুধু একটা এক্সাম ব্যাচে ভর্তি হও, তাহলেই হবে। আমাদের আমাদের এক্সাম ব্যাচেরও ভর্তি হওয়ার দরকার নেই, তুমি একটা অন্য একটা কোচিং এর এক্সাম ব্যাচে ভর্তি হও, নো প্রবলেম। কিন্তু তুমি যদি ডিটারমাইন্ড থাকো, তুমি যদি একটা সিনসিয়ার স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে কিচ্ছু করার দরকার নাই, তুমি মেইন বইয়ের এমসিকিউ গুলো সলভ করবা, প্র্যাকটিস করবা, নিজেই সলভ করতে পারবা। কিন্তু তুমি যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যে ভাইয়া আমাকে পার্সোনাল গাইডেন্স লাগবে, আমার একটু এক্সট্রা ইফোর্ট লাগবে, এক্সট্রা কারোর হাত লাগবে, যে ব্যক্তিটা মেডিকেলে চান্স পেয়ে আসছে তার এক্সট্রা এক্সট্রা মানে অ্যাটেনশন লাগবে, যেন আমি এইবার কোনো মিস্টেক না করি, অ্যাজ এ সেকেন্ড টাইমের হিসেবে আমি যেন এইবার মিস্টেক না করি, বা অ্যাজ এ ফার্স্ট টাইমের হিসেবে আমি যেন ফার্স্ট টাইমে চান্সটা পাইতে পারি। তোমার যদি এক্সট্রা এরকম একটা অ্যাডভান্টেজ লাগে, তাহলে তুমি একটা পার্সোনাল টিচার রাখতে পারো, তুমি একটা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। তুমি পার্সোনাল টিচার যদি তুমি না নিতে পারো, তাহলে পার্সোনাল ব্যাচ আছে আমার মানে আমি অফলাইনে মানে অনলাইনে যেরকমভাবে পড়াই, ওই অনলাইনে পড়ানোর মতো করে পার্সোনাল ব্যাচে ভর্তি হতে পারো। পার্সোনাল ব্যাচে ভর্তি না হলেও কোনো সমস্যা নাই, আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ফ্রি ক্লাস দেওয়া আছে, ওগুলো দেখতে পারো। অন্যান্য ভাইয়াদের অনেক ফ্রি ক্লাস দেওয়া আছে, ওগুলো দেখতে পারো। সামারিটা থাকবে এটাই, যে মেডিকেল সেকেন্ড টাইমার হিসেবে বলো বা ফার্স্ট টাইমার হিসেবে আমরা অ্যাডভান্স প্রিপারেশন এই কয়টা ক্রাইটেরিয়া বেসিসে নিতে পারি। আজকে ওভারঅল অনেকগুলো কথা বললাম, এই কয়েকটা কথা বলার উদ্দেশ্য ছিল এটাই, যে তোমাদের জন্য একটা ক্লিয়ারিটি আসে যে আমাদের হয়টা কি, আমাদের ভিতরে হয়টা কি, পার্সোনাল ব্যাচ, এক্সাম ব্যাচ বা আমাদের প্রিপারেশনের ভিতরে হয়টা কি। সো আজকে এই পর্যন্তই মোটামুটি কথাবার্তা থাকলো। কারোর যদি কোনো কমেন্ট থাকে বা একটু হলেও যদি উপকারে লাগে কথাগুলো, তাহলে তুমি নিচে কমেন্টে জানাই দিতে পারো, ভাইয়া উপকারে লাগছে, বা কোনো প্রশ্ন থাকলে আমাদের ইনবক্সে প্রশ্ন করতে পারো বা পাবলিকলি প্রশ্ন করতে পারো। আমি নিচে কমেন্টের মধ্যে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, পাবলিক টেলিগ্রাম গ্রুপ, অথবা নিচেও কমেন্টে তুমি কমেন্ট করতে পারো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।